হ্যালো স্টুডেন্টস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সবাই তোমাদের আব্বু আম্মুর কথাও সবাই ঠিকঠাকভাবে শুনছো, কি তাই তো? তো তোমাদের সবাইকে এখন শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো এখন আমরা ইংরেজি পড়বো। আর আজকে আমরা ইংরেজি দেখো, তোমাদের যে ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইটি সবাই বের করো। তো আজকে আমরা ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইয়ের 50 পৃষ্ঠাটা পড়ব। তো 50 পৃষ্ঠার কি আছে একটু দেখো। তো তোমরাও তোমাদের বইয়ের 50 পৃষ্ঠাটা বের করো। তো এখানে দেখো শূন্যস্থান আছে। মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং পিকচার্স, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখে দেখে আমি শূন্যস্থান পূর্ণ করব এবং ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ এবং প্রথম শূন্যস্থানটি কি তোমাদের জন্য করে দেয়া আছে। তো এখানে দেখো এ নাম্বারে দুটি বল দেয়া আছে, দুটি বলের ছবি। প্রথম বলের জন্য আমি কি লিখলাম? দিস ইজ এ বল। তো তারপরে যে দ্বিতীয় বলের ছবিটি দেয়া আছে, এখানে দ্বিতীয় সেন্টেন্সটা আমি কি লিখলাম? দিস ইজ এ বল টু। তাহলে নতুন করে আমি একটি ওয়ার্ড এখানে যোগ করলাম, কি? টু। তাহলে আবার বলি, দিস ইজ এ বল, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা কি লিখবো আমি? দিস ইজ এ বল টু। তো এভাবে আমি দেখো তার পাশে ছবি দেওয়া আছে হ্যাট। তো হ্যাট অর্থ কি? সাহেবি টুপি। তো আমি প্রথম সেন্টেন্সটা কি বলবো? দিস ইজ এ হ্যাট। তো তারপরটাই বলবো দিস ইজ এ হ্যাট টু। তো তারপরে সি নঙে দেখো এখানে হ্যানের ছবি দেয়া আছে। তো আমি প্রথমে কি বলতে পারি? দিস ইজ এ হ্যান। তারপরে আমি বলবো দ্বিতীয় হ্যানের মুরগিটার ছবি দেখে আমি কি বলবো? দিস ইজ এ হ্যান টু। তো তারপরে ডি নঙে দেখো এখানে কি মানে চাবির ছবি দেয়া আছে। তো আমি প্রথম সেন্টেন্সটা বলবো দিস ইজ এ কি। তো তারপরে আমি আবার বলবো দিস ইজ এ কি টু। তো এই যে প্রত্যেকটা আমি দুইবার করে যখন আমি সেন্টেন্স তৈরি করব, প্রথমে বলবো দিস ইজ দিয়ে যে ছবিটা থাকবে তার নাম বলবো, এবং দ্বিতীয় সেন্টেন্সটার সময় আমি কি বলবো? দিস ইজ এ বলের সময় বল বলবো, হ্যাটের সময় বলবো দিস ইজ এ হ্যাট টু। তাহলে আমি নতুন করে টু শব্দটাকে আনবো। তো এই যে আমি এক নঙে শূন্যস্থানগুলো বললাম। তো এখন দেখো দুই নঙে কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড ভেরি। তো এখন আমি দুই নঙে কি ভেরি ওয়ার্ডটি দিয়ে শূন্যস্থান পূর্ণ করব। তো প্রথমে আমি এ নংটা বলছি, দিস এ পেন ইজ গুড। তো দিস পেন ইজ গুড হলো আমার প্রথম সেন্টেন্স। এখন দ্বিতীয় সেন্টেন্সের বেলায় আমাকে কি আনতে হবে? ভেরি ওয়ার্ডটি আনতে হবে। তাহলে দ্যাট পেন ইজ ভেরি গুড। আবার বলি, দিস পেন ইজ গুড। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা আমি বলবো দ্যাট পেন ইজ ভেরি গুড। তো তারপরে দেখো দিস ম্যান ইজ টল। তো তারপর দ্বিতীয় সেন্টেন্সটা হলো দ্যাট ম্যান ইজ ভেরি টল। দিস সাম ইজ হার্ড। তারপরেরটা দেখো সি নাম্বারে দ্যাট সাম ইজ ভেরি হার্ড। তো এই যে 50 পৃষ্ঠার আমরা শূন্যস্থানগুলো বললাম। তো এখন ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ বইয়ের তোমরা 51 পৃষ্ঠাটা বের করো। তো 51 পৃষ্ঠা এখানে দেখো প্রথমে আমি প্রশ্নগুলো বলছি, তারপর আমি উত্তরটা বলবো। তো প্রথম সেন্টেন্সটাই দেখো, ডু ইউ গো টু প্লে। শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এটি কি একটি প্রশ্ন। তাহলে এর আনসারটা হবে নো, আই ডো নট গো টু প্লে। তো তারপরে দেখো দ্বিতীয় লাইনে আছে আবার ডো দ্য হোমওয়ার্ক অ্যান্ড গো টু প্লে। তো এখানে শেষে কি প্রশ্নবোধক দেয়া আছে? নেই, তার মানে এটা কোনো প্রশ্ন না। তাহলে এর বাংলাটা কি বলতে পারি আমরা বলো তো? ডো দ্য হোমওয়ার্ক অ্যান্ড গো টু প্লে। বাড়ির কাজটি করো এবং খেলতে যাও। তো তারপরে দেখো ডাস মামুন গো টু স্কুল। শেষে একটা কোশ্চেন মার্ক দেয়া আছে, তার মানে এটা একটা প্রশ্ন। তাহলে তার উত্তরটা হবে নো, মামুন ডাজ নট গো টু স্কুল। তো তারপরে আরেকটা শেষে দেওয়া আছে হোয়াট ডাজ সীমা ডো। তো এখানেও শেষে কি কোশ্চেন মার্ক দেয়া আছে, তার মানে এটা একটা প্রশ্ন। এখন আনসারটা কি হবে? সীমা রিডস এ নিউ বুক। তো এর আনসারটা হবে সীমা রিডস এ নিউ বুক। তো আজকে আমরা দেখো ইংরেজি ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইয়ের 50 পৃষ্ঠায় ছিল শূন্যস্থান 1 নং এবং 2 নং, আর 51 পৃষ্ঠায় আছে 3টি প্রশ্নের উত্তর। তো আজকে আমরা এই পড়াটা খুব ভালোভাবে শিখব এবং এসডব্লিউ খাতায় খুব সুন্দরভাবে লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম আমাদের বোর্ড বইয়ের
38 পৃষ্ঠা, তাই না? আমি আশা করব তোমরা এই পড়াটা বাসায় খুব ভালোভাবে আরেকবার রিভিশন করেছো এবং তোমাদের এইচডব্লিউ খাতায় লিখে নিয়েছো। আজকে আমরা পড়ব 39 পৃষ্ঠা। তো তোমরা খেয়াল করো 39 পৃষ্ঠার প্রথমে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সেগুলো আমাদের শীটে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা শীট থেকে নিশ্চয়ই এই প্রশ্ন উত্তরগুলো শিখেছো। তো আজকে তোমরা আমার সাথে এই প্রশ্ন উত্তরগুলো আরেকবার পড়বে। তো চলো আমরা দাদির হাতে মজার পিঠা এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো আরেকবার রিভিশন করে নিই। তো দেখো প্রথম প্রশ্নটি আছে, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? দেখো কত সুন্দরভাবে প্রশ্ন উত্তরটা দেওয়া আছে। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে শীতকালে, তখন ঘরে ঘরে নানা ধরনের পিঠা তৈরি করা হয়। তারপর দেখো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে, চাল গুঁড়ো করা হয় কেন? উত্তরটা হবে, শীতকালে ঘরে ঘরে নতুন ধান উঠে, তারপর ঢেকিতে ধান ভেনে চাল গুঁড়া করা হয়। চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পিঠা। তারপর দেখো আছে গ নাম্বার, ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। তারপর দেখো আছে, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল লাগে। তো ছোট্ট সোনামণিরা এই হচ্ছে 4 নম্বরে যে 4টি প্রশ্ন ছিল তার উত্তর। তারপর দেখো 5 নম্বরে 4টি ছবি দেওয়া আছে। এখানে একটা ভাপা পিঠার ছবি দেওয়া আছে, পুলি পিঠার ছবি দেওয়া আছে, তারপর পাটিসাপটা পিঠার ছবি দেওয়া আছে, আর একটা পায়েসের ছবি দেওয়া আছে। তো তোমরা খেয়াল করো এখানে বলা হয়েছে নিচের ছবির পিঠার নাম লিখি ও পিঠা সম্পর্কে বলি। তো আমি একটি পিঠা সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি, এরকম ভাবে তোমরা বাকি পিঠাগুলোর সম্পর্কেও কি করবে, বাক্য লিখবে। তো প্রথম যে পিঠাটা আছে সেটা হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠা দিয়ে যদি আমরা কয়েকটি বাক্য লিখি তাহলে কি হতে পারে? ভাপে তৈরি পিঠাকে ভাপা পিঠা বলা হয়। ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ো, গুড় ও কোড়া নারকেল লাগে। ভাপের পিঠা খেতে খুবই সুস্বাদু। তো এরকম ভাবে তোমরা বাকি 3টি পিঠারও কি করবে, বাক্য লিখবে 3টি করে। তারপর দেখো 6 নম্বরে আছে, আমার প্রিয় পিঠা সম্পর্কে 2টি বাক্য লিখি। তো এটা হচ্ছে তোমার যে পিঠাটা খুব বেশি প্রিয় হবে সেই পিঠা সম্পর্কে তুমি 2টি বাক্য লিখবে। তো আমার প্রিয় পিঠা সম্পর্কে 2টি বাক্যের আমি প্রথম বাক্যটা দেখো বলছি, আমার প্রিয় পিঠা ভাপা পিঠা। তো ভাপা পিঠা সম্পর্কে এখন আমি আর 2টি বাক্য বলবো, সেটা হচ্ছে ভাপে তৈরি করা হয় বলে এই পিঠাকে বলা হয় ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ো এবং গুড় আর কোড়া নারকেল লাগে। তো এরকম ভাবে তোমার যে পিঠা খুব বেশি প্রিয় হবে সেই পিঠা সম্পর্কে তুমি 2টি বাক্য লিখবে। তাহলে ছোট্ট সোনামণিরা আজকে তোমাদের বাসার পড়া থাকবে 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, বানানগুলো খেয়াল করবে, আর অবশ্যই লেখার সময় বানানগুলো বলে বলে লিখবে, তাহলে দেখবে তোমার বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত পড়ব। তো আজকে আমরা গণিত, তোমাদের যে বোর্ড বইটা আছে আমরা এই বইটা পড়ব। তো তোমরাও তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। আর আজকে আমরা গণিত বোর্ড বইয়ের 35 পৃষ্ঠায় দেখো গত ক্লাসে আমরা ডাকের অঙ্ক এবং গাণিতিক বাক্যের সমস্যা তৈরি করেছিলাম। তো আজকে আমরা পড়ব কি, নিচে যে খালি ঘর পূরণ আছে আমরা এই খালি ঘরগুলো আজকে পূরণ করব। তো দেখো এখানে 4টি খালি ঘর আছে। তো আমি প্রথমটা লিখছি বোর্ডে, তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো। দেখো আমি বোর্ডে লিখবো, তোমরা আমার সাথে সাথে বোর্ডে লিখবে। তো প্রথমে আমি 1 নাম্বারটা লিখছি। তো 1 নাম্বার দিয়ে দেখো এখানে কি আছে, 8 যোগ খালি ঘর সমান 15। ঠিক আছে। তো এই যে খালি ঘর অঙ্কগুলো যখন আমরা ক্লাসে করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে। তো এখন আবার একটু বলি যে আমাদের এই খালি ঘরের অঙ্কগুলো করার সময় প্রথমেই খেয়াল করব যে বড় সংখ্যাটা কোন পাশে আছে। তো বড় সংখ্যাটা যদি সমান সমানের বাম পাশে থাকে তো খালি ঘরটা হবে কি, ডান পাশে। আর বড় সংখ্যাটা যদি সমান সমানের ডান পাশে থাকে তো খালি ঘরটা হবে সমান সমানের বাম পাশে। মানে আরেকভাবে বলা যায় যে সমান সমানের প্রথম দিকে যদি খালি বড় সংখ্যা থাকে তাহলে খালি ঘরটা হবে শেষে,
আর সমান সমানের পরে যদি বড় সংখ্যা থাকে তাহলে খালি ঘরটা হবে সমান সমানের প্রথমে, মানে সামনের দিকে হবে। তো আমরা প্রথমেই বা দিয়ে লিখব। তো খেয়াল করো এখানে বড় সংখ্যাটা আছে কি সমান সমানের পরে, তাহলে যেহেতু এটা পরে আছে তাহলে খালি ঘরটা হবে কি প্রথমে। তাহলে প্রথমে আমি খালি ঘর দিলাম। তো খালি ঘরের পরে আর কোন সংখ্যা হবে না, এখন সমান সমান চিহ্ন দিলাম। এখন দেখো দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? 15। তাই আমরা বড় সংখ্যাটিকে প্রথমেই লিখব। তো এখন চিন্তা করো যে 8 সংখ্যাটি কি সামনের দিকে, খেয়াল করো কোনো চিহ্ন দেয়া আছে কি? 8 এর সামনে কোনো চিহ্ন দেয়া নেই, তার মানে আমি 8টিকে ধরে নিব কি 8 যোগ। যদি চিহ্ন দেয়া না থাকে তাহলে আমি এটাকে মনে মনে ধরে নিব যোগ। তো যেহেতু এটা স্থান পরিবর্তন করবে তো সেই সাথে কি এর চিহ্নেরও পরিবর্তন হবে। তাহলে যেহেতু এটা 8 এর আমি ধরে নিয়েছি তো এই পাশে 8 মানে যোগ 8 আমি ধরে নিয়েছি, তাহলে এখানে হবে কি বিয়োগ 8। তো আবার বাদেই এখন খালি ঘরের নিচে নিচে আমি আবার খালি ঘর দিলাম সমান। এখন 15 এবং 8 এর আমরা বিয়োগফল কত হয় এটা বের করব। তো আমরা রাফ করেই বের করি। তো দেখো 8 আছে, 15 হবে কত হলে? তাহলে 8 এর পরে থেকে তোমরা একটু আমার সাথে গণনা শুরু করো। 8 এর পরে দেখো 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত হলো বলো তো? 7। আমরা এখানে লিখব 7। তো এখানে এই সংখ্যাগুলো আর না লিখে আমি কি লিখতে পারি? এই সংখ্যাগুলোর বিয়োগফল বের করেছি 7। তো এখন আমি সুতরাং দিব। সুতরাং এর যেই 1 নাম্বার দিয়ে আমি লাইনটা লিখেছি এই লাইনটাই আবার লিখব। 8 যোগ খালি ঘর সমান 15। তো এই যে দেখো খালি ঘর সমান আমরা কত বের করেছি? 7। তো এই খালি ঘরের ভিতরে এখন আমি এই মানটা বসিয়ে দিব। তো এখন আমরা উত্তর লিখব। উত্তর কি লিখব? 8 যোগ খালি ঘরের সমান কত? 7 সমান 15। তো হয়ে গেল। তো আরেকভাবে একটু খেয়াল করি, দেখো 8 যোগ এবং 7, 8 আর 7 যোগ করলে সমান সমান কত হয়? 15 হয়। তার মানে আমাদের এই অঙ্কটি হয়ে গেল। তো এখন আমরা 2 নাম্বার অঙ্কটা করব। তো পাশে আমি 2 নাম্বার দিয়ে অঙ্কটা করছি। তো এখানে দেখো 37 বিয়োগ খালি ঘর সমান 30। ঠিক আছে। তো এই অঙ্কে খেয়াল করো তো বড় সংখ্যাটা কোথায় আছে? প্রথমে। তাহলে বড় সংখ্যাটা যদি প্রথমে থাকে খালি ঘরটা হবে কি শেষে। ঠিক আছে। তো এই অঙ্কে ছিল কি বড় সংখ্যাটা শেষে, তাই আমরা খালি ঘরটাকে এনেছিলাম প্রথমে। আর এই অঙ্কে কি বড় সংখ্যাটা প্রথমে আছে তাই আমরা খালি ঘরটাকে নিব শেষে। তো প্রথমে আমি বা দিয়ে এখন কি লিখতে পারি? যেহেতু বড় সংখ্যাটা প্রথমে আছে তাই আমাদের বড় সংখ্যা প্রথমেই থাকবে। এখন চিন্তা করো 30 এর সামনে কোনো যোগ বিয়োগ চিহ্ন কি আছে? নেই। তো চিহ্ন না থাকলে আমরা ধরে নিব কি 30 এটা যোগের। তো 30টা যদি যোগ থাকে তো এই পাশে যখন স্থান পরিবর্তন হবে তখন কি চিহ্নেরও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা এখন যোগ 30 এর জায়গা হবে বিয়োগ 30 সমান খালি ঘর। তো এখন 37 এর থেকে 30 বিয়োগ করলে কত হয় বলো তো? 30 এর পরের থেকে আমি যদি 37 পর্যন্ত গুনতে চাই তাহলে হবে 7। তো আমি এখানে লিখলাম 7 সমান খালি ঘর। তো আমরা আরেকটা কাজ করতে পারি কি, খালি ঘরের অঙ্কটায় আমি খালি ঘরটাকে প্রথমে এনে তারপর আমি সংখ্যাটাকে সাজাতে পারি। তো দেখো কিভাবে সাজাবো। খালি ঘর সমান 7, মানে এটাকে আমি কি উল্টে দিলাম, খালি ঘরটাকে প্রথমে আনলাম এবং 7টাকে শেষে দিলাম। এখন আবার সেই আগের মতো সুতরাং দিয়ে ঠিক এই লাইনটাকে আমি লিখবো। একবার সুতরাংয়ের লাইনে লিখবো আর একবার উত্তরের লাইনে লিখবো। তো 37 বিয়োগ খালি ঘর সমান 30। তো এই যে খালি ঘরের মানটা আমরা কত বের করলাম? 7। এখন আমরা ভিতরে লিখতে পারি উত্তর 37 বিয়োগ খালি ঘর সমান 30। তো এই যে দেখো 37 এর থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে কি বিয়োগফলটা হবে 30। তো এই দুটো অঙ্ক আমরা বুঝতে পারলাম। তো এখন দেখো 3 এবং 4 এই দুটি অঙ্ক আমরা করব। তো এই পাশে যে 1 নম্বর অঙ্কটা আমি মুছে ফেলি। তো এখন দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা করব। তো 3 নম্বরে প্রথমে আছে খালি ঘর যোগ 23 সমান 32। ঠিক আছে।
তো এই যে এখন অঙ্কটা আমরা করব, তো অঙ্কটা করার আগে প্রথমে আমরা কি খেয়াল করব যে বড় সংখ্যাটা কোন দিকে আছে, প্রথমে না শেষে। তো এই অঙ্কে বড় সংখ্যাটা আছে শেষে, তাই আমাদের খালি ঘরটা হবে কি প্রথমে। তো বা দিয়ে আমরা প্রথমে লিখব খালি ঘর সমান, এখন দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলো কি 32, তাই আমরা 32 সংখ্যাটিকে প্রথমে লিখব। তো তারপরে দেখো 23 এর সামনে এখন কি চিহ্ন দেয়া আছে, তো যেহেতু 23 এর সামনে যোগ চিহ্ন আছে, তো 23 যেমন স্থান পরিবর্তন করবে সেই সাথে কি তার চিহ্নেরও পরিবর্তন হয়ে যাবে। তাহলে যোগ থাকলে কি হবে বিয়োগ, আর চিহ্নের সামনে যদি বিয়োগ থাকে তাহলে হবে যোগ। তাহলে এখন হবে বিয়োগ 23, বা আবার খালি ঘর দিলাম। এখন দেখো 32 এর থেকে 23 বিয়োগ করলে বিয়োগ ফলটা কত হয় আমরা বের করি। তো 32 এর নিচে আমরা 23 লিখে এখন বিয়োগ করব। তো দেখো 3 আর উপরের সংখ্যাটা হলো 2, তার মানে বিয়োগের সময় উপরের সংখ্যাটা ছোট হলে আমি এটাকে 12 ধরবো। তাহলে 3 এর পরে থেকে আমি 12 পর্যন্ত গুনব। তো 3 এর পরে দেখো আমরা গণনা শুরু করি। 3 এর পরে 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো দেখো 9 হলো। তাহলে আমি এখানে লিখব 9। তো এই যে আমি 12 ধরলাম, তো 12 ধরার জন্য মনে মনে একটাকে আমি কি করব 2 এর সাথে এনে যোগ করব। তো 2 আর হাতের একটা কত হবে 3, উপরের সংখ্যাটাও 3 নিচের সংখ্যাটাও 3, তাহলে 3 এর থেকে 3 চলে গেলে 0, আর সংখ্যার বাম দিকে 0 হয় না। তো এখানে ফলটা কত হবে বলো তো 9। তো এখন আবার সুতরাং দিব, আর এই প্রথম লাইনটাকে আমি আবার লিখব। তো এখানে কত লিখবো বলো তো, খালি ঘরে আমি 9 লিখব, আমার উত্তরের লাইন লিখব। তো এই যে 3 নম্বর অঙ্কটা করলাম, তো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো এই যে 2 নম্বর অঙ্কটা আশা করি সবারই তোলা হয়ে গেছে, তাই আমি এখন মুছে ফেলবো। তো 4 নম্বরটা আমি তুলছি, খালি ঘর বিয়োগ 19 সমান 47। তো এই অঙ্কে একটু তোমরা বলো তো বড় সংখ্যাটা কোথায় আছে, প্রথম দিকে না শেষের দিকে? বড় সংখ্যাটা কোথায় বলো, শেষের দিকে আছে। তো বড় সংখ্যাটা যদি শেষের দিকে থাকে আমাদের খালি ঘরটা হবে প্রথমে, ঠিক আছে। তো বা দিয়ে আমরা প্রথমে কি লিখব খালি ঘর, কারণ বড় সংখ্যা শেষে থাকলে আমাদের খালি ঘরটা হয় প্রথমে। তো এখন আমরা সমান সমান দিলাম। তো 19 এবং 47 এর মধ্যে বড় সংখ্যা কোনটি 47, তাই আমরা 47 লিখব। এখন তোমরা খেয়াল করো যে 19 এর সামনে কি চিহ্ন দেয়া আছে, 19 এর সামনে বিয়োগ চিহ্ন দেয়া আছে। তো বিয়োগ চিহ্ন থাকলে এই পাশে যখন আনবো এটা হবে যোগ 19। বা দিলাম এখন। তো এখন 47 এবং 19 এর যোগফলটা কত হয় এটা বের করব। তো এখন দেখো 9 এর পরে থেকে আমি 7 পর্যন্ত গণনা করব। তাহলে দেখো 9 এর পরে 10 11 12 13 14 15 16, তাহলে কত হবে 16। তাহলে 16 আমি লিখব 6, হাতে আছে 1, তাহলে 4 আর 1 কত 5, আর হাতে আছে 16 এর 1, তাহলে হবে 6। তাহলে আমি এখানে কত লিখতে পারি 6 10 6 66। এখন সুতরাং দিব, তাহলে সুতরাং দিয়ে প্রথমে আমি এই লাইনটাকে আবার লিখব। তো খালি পরে এখন আমি লিখব 66। তো এই যে আজকে আমরা গণিত ক্লাসের জন্য কি করব একটু বলো তো। আজকে আমরা এই 35 পৃষ্ঠার খালি ঘর পূরণে দেখো এখানে 4টি অঙ্ক আছে। যে 4টি অঙ্ক আজকে আমরা বোর্ডে করলাম, এই 4টি অঙ্কই তোমাদের এসডব্লিউ করা থাকবে। তো তোমরা এই পড়াটা খুব ভালোভাবে শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, গুড বাই।